আপনাদের সবার জন্য আবারও আজকে একটি নতুন এপিসোড নিয়ে চলে এসেছি। আমি অর্পণ। আপনাদের হয়তো মনে আছে যে আমি অনেকদিন আগে বলেছিলাম পাবলিক ডিমান্ডের দরুন বড়, বড় চ্যানেলগুলো যে সমস্ত ঘটনা পরিবেশন করছে তা করতে গিয়ে রীতিমতো তারা আসল ঘটনার সাথে বক্তাকে জল মেশাতে বাধ্য করছে। কারণটাও পরিষ্কার, যেহেতু মানুষের চাহিদার কোনো শেষ নেই, তাই তারা মানুষের চাহিদা পূরণ করতে গিয়ে নিজের অথেন্টিসিটিটা হয়তো কোথাও না কোথাও গিয়ে ল্যাক করে যাচ্ছে। আপনারা এটাও জানেন যে চারিদিকে অনেক চ্যানেল এসে গেছে আজকালকার দিনে। তো তাদের মধ্যে নিজেকে কম্পিটিশনে আগে রাখতে তাদেরকেও এইরকম ডেসপারেট স্টেপ নিতে বাধ্য হতে হচ্ছে। আর আমার চ্যানেলের গ্রোথটা এতটা কম এই কারণেই যে হয়তো মানুষকে আমি ইন্টারভিউ নেবার টাইমে কখনোই বলি না আপনি এর মধ্যে জল মেশান। আজকে এই কথাগুলো বলা এই কারণেই, রিসেন্টলি একটি ইন্টারভিউ নেবার টাইমে জানতে পারি যে আমি যার ইন্টারভিউ নিচ্ছিলাম তিনি আমার কাছে অকপটে স্বীকার করেন উনি বড় চ্যানেলে একটি ইন্টারভিউ দিতে গেছিলেন আমার চ্যানেলে ইন্টারভিউ দেওয়ার আগে, এবং তারা রেকর্ডিং করার আগে ওনাকে ডিরেক্ট পর্যন্ত করে দিয়েছিল যে এই জায়গাটি ঠিক এইরকমভাবে বলতে, মানে একটু রং চড়িয়ে, যাতে ঘটনাটা শুনতে আরেকটু ভয়ানক মনে হয়। এবং পরে যেটা উনি আমার চ্যানেলে ইন্টারভিউ দেওয়ার টাইমে অকপটে স্বীকার করেছেন যে ওনাকে এই জিনিসটি আমার চ্যানেলে ইন্টারভিউ দেওয়ার টাইমে ফেস করতে হয়নি। সেফটির কারণে আমি ওনার নাম ডিসক্লোজ করব না, এবং খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে ওনার একটি অডিও ইন্টারভিউ আসতে চলেছে, তাই শুনতে থাকুন টেরর এফএম, যেখানে যেখানে আমি মানুষের জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা তাদেরই জবানবন্দিতে রেকর্ড করে থাকি। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই চ্যানেলে গল্পের গরু অন্তত গাছে তোলা হয় না। আজকের ঘটনা শেয়ার করেছেন ছবি ব্যানার্জি, ওনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা এখনো আমার ওয়েবসাইট ভিজিট না করে থাকলে চটপট গিয়ে ওয়েবসাইট ভিজিট করে ফেলুন। উপরে স্ক্রিনে ওয়েবসাইটের নাম দেওয়া আছে। আর বেশি দেরি করব না, চটপট হেডফোন করে ফেলুন। শুরু করছি আজকের এই টেরিফাইং একটি অডিও ইন্টারভিউ। Tune in and turn up the fear. This is Terror FM. হ্যালো। হ্যাঁ, নমস্কার মাসিমা, কেমন আছেন আপনি? হ্যাঁ, আমি ভালো আছি। আচ্ছা, তো আপনার সাথে তো অনেকদিন আগে আমাদের একটা রেকর্ডিং হয়েছিল। আমি অনেকদিন পর তারপর আপনাকে কন্ট্যাক্ট করি এবং আমি জানতে পারি যে হ্যাঁ, আপনার কাছে আরো একটা কি দুটো ঘটনা আরো রয়েছে। তো হ্যাঁ, আজকে আমি সেই জন্যই আপনার সাথে আরেকবার যোগাযোগ করেছি। আশা করছি এটা আমাদের অডিয়েন্সের এবারের ঘটনাগুলো আপনার যথেষ্ট পছন্দ হবে। তো শুরু করতে পারেন আপনি। হুম 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 তো আমার জীবনে একটা টাইমে একটা খুব মানে মারাত্মক ঘটনাই ঘটেছে, যেটা আমি এখন বলবো। এক সময় আমার সাথে আমার জীবনে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, যে ঘটনা থেকে আমি এখন পুরোপুরি মুক্ত। আচ্ছা, কিরকম এটা ঘটনা ছিল? কোন বছরে ঘটেছিল যে মাসিমা বললেন এটা? 2022 সালে। মানে করোনার সময়টাতে তো? হ্যাঁ 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 আচ্ছা, এটা কোথায় ঘটেছিল মাসিমা? আমার এই বাড়িতে কোন্নগরে। আচ্ছা আচ্ছা, কোন্নগরে ঠিক আমি আছে। যেখানে থাকি সেখানেই হতো আমার সাথে এই ঘটনাটা। আচ্ছা, ঠিক আছে, বলুন। প্রতিদিন গভীর রাতে আমার ঘুম ভেঙে যেত। ঘুম ভাঙার পর আমি ধরফর করে বিছানায় উঠে বসতাম। খানিকক্ষণ পরে মনে হতো যে কিছু একটা আমি ভুল করেছি, যার জন্য খুব একটা মারাত্মক কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। ওই ভয়ঙ্কর ঘটনার জন্য আমি দায়ী ছিলাম, কিন্তু কি ঘটেছে, কোথায় ঘটেছে, কবে ঘটেছে, কার সাথে, আমি জানি না। তারপর প্রবল এক বিষণ্ণতা আমার গ্রাস করত। আমি ছটফট করতে থাকতাম, একটা অনুতপ্ত হতাম। তারপর অনেকক্ষণ এরম ভাবে থাকার পর ভোরের দিকে আমার ঘুম আসতো। এটা প্রতি রাতেই হতো। একদিন এরকম একটা ঘটনা, এরকম একটা সময় গভীর রাতে আমি আধা ঘুম আচ্ছন্নর মধ্যে দেখলাম একটা সবুজ মাঠ, যেখানে মাঠের চারিপাশে ছিল পাইন গাছ। দূরে ছোট বড় পাহাড়, পাহাড়ের গা বেয়ে একটা নদী বয়ে যাচ্ছে। পাহাড়ের কোলে ছিল একটা ছোট্ট সুন্দর গ্রাম। মাঠের পাশে একটা চার্চ ছিল। মনে হচ্ছে আমি জানি ওই চার্চের যে ফাদার, তার নাম ডেভিড।
ওখানে সিস্টাররা থাকতো 3-4 জন। তারা খুব ভদ্র আর বিনয়ী ছিল। তারা গ্রামে আসতো, এসে আধ্যাত্মিকতার কথা বলতো, কেউ অসুস্থ হলে টুকটাক ওষুধ দিত। আর ওই নদীর ধারে একটা সুন্দর দোতলা বাড়ি ছিল। ওই বাড়িটা খুব সুন্দর। ওই বাড়িতে এক ধনী কৃষক থাকতো, তার স্ত্রী কন্যাকে নিয়ে। একদিন ওই কৃষকের স্ত্রী অসুস্থ হয়ে মারা গেল। তখন ওই ছোট্ট শিশু কন্যা, মানে কন্যা সন্তানটিকে মানুষ করার জন্য কৃষক আবার বিয়ে করলো। এবার বিয়ে করার পর তো সৎমা আসলো। তারপর ওরা ওই মেয়েটি আস্তে আস্তে বড় হতে লাগলো। যখন তার 18 বছর বয়স হলো, তখন সে খুব সুন্দর এবং খুব ভালো গান গাইতো, স্বভাবও খুব ভালো ছিল। সেই জন্য গ্রামের লোকেরা, তার আত্মীয় স্বজন, এমনকি তার সৎ মা তার নিজের 3 ছেলের থেকেও ওকে বেশি ভালোবাসত। যেটা ওই সৎ মায়ের 3 ছেলে তাতে খুব অসহ্য ছিল। কৃষক যখন অসুস্থ হয়ে মারা গেল, তখন ফাদার, এই চার্চের ফাদার প্রস্তাব দিল যে মেয়েটিকে ওই সিস্টারদের সাথে চার্চে রাখতে, কিন্তু ওর মা রাজি হলো না। কারণ কি, সৎ মা হলেও সে মেয়েটিকে খুব ভালোবাসতো। এইবার ভালোবাসতো, রাখা হলো না। সেটাই ছিল ওই সৎ মায়ের ভীষণ বড় ভুল। এইবার একদিন ওই মেয়েটি ভোরে গানের মাধ্যমে ঈশ্বরের উপাসনা করছিল। এমন সময় তার 3 ভাই দিদির ঘরে আসলো। এবার এক ভাই দিদিকে টানতে টানতে নিয়ে নদীর ধারে গেল। নদীর ধার ভিজে ছিল। ওই পিছলে মেয়েটির নাম ছিল লিজা ওই নদীতে পড়ে গেল। তখন আর এক ভাই হত্যার উদ্দেশ্যে ওকে ওই নদীর জলে চেপে ধরলো, দম বন্ধ হয়ে যাতে সে মারা যায়। কিন্তু কখনো সে মারা যায়নি, অচেতন হয়ে পড়েছিল। তখন ভাইগুলো একটা সিদ্ধান্ত নিল যে যদি দিদিকে মারা হয়, তাহলে তো ও এক সময় নদীতে ভেসে ভেসে কোথাও গিয়ে আটকে যাবে, তখন সবাই জানতে পারবে যে ওকে মেরে ফেলেছে। সেটা না করে তারা ওই মাঠের মধ্যে লিজাকে নিয়ে গিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করছিল। এবার মাঠে তো হাওয়া দিচ্ছে, বারবার ওদের আগুন নিভে যাচ্ছিল। তখন একটা ভাই ফুঁ দিয়ে সেই আগুন, এবার দাও দাও করে যখন আগুন জ্বলছে, তখন লিজা যখন পুড়ছে, তখন তার চেতনা ফিরে এসেছিল। সে তখন ঈশ্বরের কাছে বুক ফাটা আর্তনাদ করে উঠলো, হে ঈশ্বর, আমি তো এই ভাইদের খুব ভালোবাসতাম। এদের আমি ছোটবেলা থেকে এদের সাথেই আমি বড় হয়েছি, এদেরকে দেখভাল করেছি, এদের আবদার পূরণ করেছি। এরা আমাকে এরকম জীবন্ত মারছে, তুমি এর বিচার করো। আমাকে এমন শক্তি দাও, যেভাবে ওরা আমাকে মারলো আমি যেন ওদেরকে ওইভাবেই মারতে পারি। এইবার তো লিজা দাও দাও করে জ্বলছে, আর ও সেই বুক ভাঙা আর্তনাদ চার্চের দেয়ালে ধাক্কা খেয়ে মহাকাশে চলে গেল। এইবার আত্মার শক্তি একটা ছোট্ট ক্ষুদ্র শক্তি, যে শক্তি দেহ বিনাশের পর ঊর্ধ্বলোকে গমন করে পরম শক্তির সাথে মিলিত হয়। কিন্তু যেহেতু লিজার মনে ক্ষোভ ছিল, দুঃখ ছিল, বুক ভরা আর্তনাদ ছিল, জীবন্ত পোড়ার যন্ত্রণা ছিল, সে আর ওই পরম শক্তির সাথে মিলিত না হয়ে পরম শক্তির গায়ে ধাক্কা খেয়ে আবার পৃথিবীতে ফিরে আসলো প্রতিশোধের অপেক্ষায়। এটা কি পুরো, আপনি এক মিনিট আমি একটু ইন্টারাপ্ট করছি, এটা কি পুরোটাই আপনি স্বপ্নে দেখছিলেন? হ্যাঁ, স্বপ্ন এটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলুন। এইবার ওর মা যখন জানতে পারলো যে মেয়েকে এইভাবে মারা হয়েছে, তার সৎ মেয়েকে তার ছেলেরা এইভাবে মেরেছে, তখন সে পাগলের মতো হয়ে গেল। সে মেয়েটিকে ভালোবাসতো, কিন্তু তার খালি অনুতপ্ত হলো যে কেন আমি ওই ফাদারের কাছে মেয়েটাকে রাখলাম না। দূর থেকে ফাদার যে মানে বিপদের আঁচ পেয়েছিল, আমি ওর কাছে থেকেও বুঝতে পারলাম না। এই দুঃখে সে মানে পাগলের মতো হয়ে গেল এবং আর বেশি দিন সে বাঁচিও নি, মারা গেল। এইবার অপেক্ষা, শুধু অপেক্ষা, লিজার এই প্রতিশোধের অপেক্ষা। একদিন আমার মনে হলো যে কোনো অন্য জগৎ থেকে আমার সাথে কেউ যোগাযোগ করার চেষ্টা করছে।
করছে। চোখ বন্ধ করলে আমি অনুভূতি হচ্ছে কেউ একজন টেবিলে মাথা দিয়ে বসে আছে, মাথায় ঘন বাদামি রঙের চুল, মুখ দেখা যাচ্ছে না। আবার চোখ খুলে কোথাও কিছু দেখতে পাচ্ছি না। এরকম হওয়ার পর সন্ধ্যে, শীতের সন্ধ্যে, চারিদিকে শাঁখ বাজছে। তো শহরাঞ্চল, কন্যাগর মানে তো শহরাঞ্চল, তো এখানে সন্ধ্যেবেলা এখনো সবাই শাঁখ বাজায়। হঠাৎ মনে হলো ওই মেয়েটি যে টেবিলে মাথা দিয়ে শুয়েছিল, চুলগুলো তার ছড়ানো ছিল টেবিলে, সে উঠে দাঁড়িয়েছে এবং আমার দিকে তাকিয়ে আছে। এতক্ষণ আমি মুখ দেখতে পাইনি, এখন দেখলাম। অস্ফুট স্বরে বলে উঠলাম যে লিজা, কিন্তু তার চোখে ছিল প্রচন্ড ঘৃণা আর নিষ্ঠুরতা। সে আমার দিকে এগিয়ে আসছে। আমি হতভম্ব, আমার পাশ কাটিয়ে সে চলে গেল। আমিও তাকে অনুসরণ করে দৌড়ে বারান্দায় গেলাম। ফুলের চাদর গায়ে আমার প্রতিবেশী ধীতিপ্রিয়া সন্ধে দিচ্ছে তুলসী তলায়। প্রদীপ ঘুরিয়ে সন্ধে দিয়ে নিচে রাখলো, তারপর শাঁখ বাজালো। লিজা ওর পাশে গিয়ে দাঁড়ালো, তারপরে ফু দিয়ে ওই প্রদীপের শিখাটা ফু দিতে শুরু করলো। এবার ওটা ওর আগুনে ওই ধীতিপ্রিয়া চাদরটা দাও দাও করে জ্বলে উঠলো। তারপরে পুরো শরীর জ্বলতে শুরু করলো ধীতিপ্রিয়া। দাঁড়িয়ে দাঁড়িয়ে লিজা সেটা কিছুক্ষণ দেখলো, তারপরে আমার পাশ কাটিয়ে আবার গিয়ে ওই টেবিলে মাথা রেখে বসে পড়লো। ধীতিপ্রিয়া তখন চিৎকার করছে, আগুন আগুন বাঁচাও। দৌড়ে গেলাম ওখানে, দেখি সমস্ত কিছু পুড়ে গেছে, চুল কান সব পুড়ে গেছে। আর বাড়ির লোকেরা কম্বল দিয়ে ওকে ঢোল মানে ঢাকা দিয়ে দিল, কিন্তু 90% পুড়ে গেছে। এমন ভাবে পুড়েছে যে ওকে বাঁচানো যাবে না। তবু তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। পরের দিন সে মারা গেল। এই ধীতিপ্রিয়া আমারই বয়সী, ওর সাথে আমার খুব ভালো হয়েছিল, আত্মীয়ের মতো। ওদের সমস্ত কাজে আমরা যেতাম, আমাদের সমস্ত ভালো মানে শুভ অনুষ্ঠানে ওরা আসতো। ওর সাথে অনেক জায়গা আমরা বেড়াতে গেছিলাম। খুব মন খারাপ হয়ে গেল। কিন্তু তারপর থেকে আমি লিজার উপস্থিতি অনুভব করতাম। এটা কি পুরো মানে স্বপ্নে দেখতেন নাকি না এই যে পুরো ঘটনাটা ঘটেছিল এটা মানে আপনার চোখের সামনে হয়েছিল পুরো? এগুলো চোখের সামনেই হয়েছে, মানে মৃত্যুগুলো সব চোখের সামনেই হয়েছে। আচ্ছা, যে মেয়েটির কথা বললেন লিজা, তার কি মানে উপস্থিতিটা পুরো একদম চোখের সামনে দেখেছিলেন আপনি? হ্যাঁ, মানে উপস্থিতি বলতে ওই রকম শুয়ে মানে টেবিলে মাথা দিয়ে বসে আছে। আবার ভালো করে যখন দেখতাম কিছুই দেখতে পেতাম না, আবার মনে হতো যে উঠে দাঁড়িয়েছে, এরকম মানে অনুভব করতাম যে ও আছে। আচ্ছা, তারপর কি হলো? তারপর বেশ কিছুদিন তো মন খারাপ ছিল আমার। তারপরে আমার ওই খুড়তো ভাইয়ের ছেলের 5 বছরের জন্মদিনে গেছি। তো এটা তো আমার কাকার বাড়ি, খুব ভালো আলো দিয়ে বেলুন দিয়ে সব সাজানো হয়েছে। ওখানে গেছি, সব বাচ্চারা এসছে, বাচ্চাদের মায়েরাও এসছে, কেক কাটা হবে। এমন সময় দেখি লিজা ওই বাচ্চার মায়েদের সাথে বসে আছে। আমার তো মানে ওরকম নীল চোখ, পাতলা ঠোঁট, টানা টানা চোখ, মাথায় চুল ভর্তি, ছিপছিপে লম্বা বসে আছে। এবার কেক কেটে ওরা ছোট ছোট কাগজের বাটিতে করে সবাইকে দিচ্ছে। হঠাৎ লিজা ক্ষিপ্র গতিতে একটা কেকের বাটি নিয়ে এসে দরজার সামনে রাখলো। এমন সময় আমার খুড়তো ভাই শুভ ওইখানেই এসে পৌঁছালো এবং একে পা লেগে পিছলে পড়ে গেল। আর মাথাটা লাগলো ওই সেগুন কাঠের ওই টেবিলের উপর, যেখানে কেকটা কাটা হয়েছিল। এবার সবাই ওকে ধরাধরি করে বসানো হলো। কিন্তু শুভ বলছে না, আমার কিছু হয়নি, আমার কোথাও লাগেনি, আমি ঠিক আছে। তো তারপরে আবার যেরকম জন্মদিন অনুষ্ঠান যেরকম হয় সেরকমই হতে শুরু করলো। সবাই আনন্দ করছে। তারপরে খাওয়া দাওয়ার জন্য সবাই প্রস্তুত হচ্ছে। তো আমার তো মনে হয়েছে লিজাকে দেখে এখানেও প্রতিশোধই নিতে এসেছে, কারণ সে ভগবানের কাছে প্রার্থনা জানিয়েছিল যে
তাকে যারা মেরেছে তাকে সেও ওকে ওইভাবেই মারবে, এবং সেটা মঞ্জুরও হয়েছিল। কারণ লিজা ভীষণ ভালো মেয়ে ছিল এবং ঈশ্বরের ভক্তি ছিল তার। সে যে ঈশ্বরের করুণায় অনেক শক্তিমান একটা আত্মায় পরিণত হয়েছে সেটা বোঝা গেছিল। তো তখন ওই শুভ লিজাকে ওখানে দেখে আমার মনে হয়েছে এটা মৃত্যুর দূত এখানে এসে গেছে। শুভ যে পড়ে গেল এটা কোনো সাধারণ ঘটনা নয়, কিন্তু শুভ সেটা মানতে রাজিই নয়। ও বলছে রাত্রি হয়েছে, চলো দিদি, আমরা তুই তোকারিই করতাম, দিদি চলো খেতে যাবে, খেয়ে নেবে, তোমাকে আমি বাড়ি পৌঁছে দেবো। তো আমি বললাম না, পড়ে গেছিস, মাথায় লেগেছে হয়তো, একটু ডাক্তারের কাছে চল না, আমি তোকে নিয়ে যাবো, চল তুই আমি যাই। তখন বলছে দূর, বাড়িতে এত লোকজন, এখন আমি ডাক্তারের কাছে যাবো, তুমি চল না একবার দেখিয়ে কিছু কোথায় লেগেছে কিছু যদি হয় তো সেটা মানে করা যাবে, সেটা ব্যবস্থা করা যাবে। কিন্তু ও রাজি হলো না। তো সবাই যারা এসেছিল বাড়িতে তারা সব খাওয়া দাওয়া করলো, বাড়ি গেল। কিন্তু আমার মন ছটফট করছে, কারণ শুভ যে পড়ে গেছে এটা কিন্তু সাধারণ ঘটনা, এর থেকে অনেক কিছু বড় হতে পারে, যেটা আমি অনুমান করেছিলাম সকালবেলা সেটাই প্রমাণিত হলো। শুভ সকালবেলা পুরো নেতিয়ে পড়েছে, ও আর মানে ওকে আর বাঁচানো যাবে না এরকম অবস্থা। নার্সিংহোমে নিয়ে যাওয়া হচ্ছে, ওরা বলছে যে সারা রাত ধরে মাথায় রক্তক্ষরণ হয়েছে, অনেক জায়গায় ফেটে গেছে। প্রথম কথা 3টের বেশি অপারেশন মাথায় হয় না, এখানে অনেক জায়গা থেকে রক্তক্ষরণ হয়েছে, আর এটা একদম অবস্থা খারাপ, এতে আর বাঁচানো যাবে না। নার্সিংহোম থেকে আরেক নার্সিংহোম এই করতে করতে শুভ মারা গেল। মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আমি জানি এখানে লিজা তার প্রতিশোধই নিচ্ছে। 2 জায়গায় এরকমই হলো, দিতিপ্রিয়া চলে গেল, শুভ চলে গেল। আমরা ওদের ছেড়ে কি করে বাঁচবো জানি না, শুভ ছেলে কিভাবে বড় হবে জানি না, কিন্তু জানি লিজা ফিরে এসেছে, তার আত্মা ফিরে এসেছে। তারপরে একদিন আরো কিছুদিন পরে দেখি লিজা দাঁড়িয়ে আছে। আগে যেমন লিজার চোখে ছিল হিংস্র পুরোটা একটা প্রতিশোধ ক্রিয়া, সেটা কিন্তু এখন আর নেই। ওর চোখে খুব ভালোবাসা দেখলাম, যেটা আগে দেখেছিলাম, মানে কোনো এক জন্মে তাকে দেখেছিলাম যে খুব হাসি খুশি সুন্দর একটা মেয়ে, সেইটা। কিন্তু তার চুল হাত সব ভেজা ছিল, তার মুখে প্রশান্তি। আমি ওর কাছে গেলাম, ও কি যে বলছিল আমি বুঝতে পারিনি, কিন্তু ওর ভাষা আমি বুঝতে পারিনি, কিন্তু আমি ওর কি বলতে চাইছি সেটা বুঝতে পারলাম। সে বলছে আমি আর এখানে থাকতে পারছি না, এবার আমি পরমেশ্বরের সাথে মিলিত হব, আমার আর এখানে থাকা সম্ভব নয়। আমি এইটুকুই ওর কথা বুঝলাম। তো আমি বললাম কি, আমি তো তোমাকে বাঁচাতে পারিনি কোনো এক সময়, এই পৃথিবীতে ঘটে যাওয়া ঘটনার কোনো একটা সময়, তো তুমি আমাকে কেন মেরে ফেললে না? বলে না, তোমার বুক ভরা ভালোবাসা ছিল আমার প্রতি, তাই। কিন্তু আমি যে রাত্রে ঘুমোতে পারতাম না, সেটা ও সেটা চাইতো যে আমার ঘুম, কারণ ওকে যখন খুন করা হয়েছিল তখন আমি গভীর ঘুমেছিলাম, নিশ্চিন্ত গভীর ঘুমে, কিন্তু যেটা আমার উচিত ছিল না। তাই ও আমার ঘুমের সময় ও প্রতি রাতে আসতো একটা হিংস্র আত্মা হয়ে, কিন্তু সে আমাকে মেরে ফেলেনি। এই ঘটনা কিছুদিন পরে আমরা তো পাহাড়ে ঘুরতে যাই, এবার ওখানে ঘুরতে যাব, সব মানে টিকিট কাটা আছে, হোমস্টে বুক করা আছে। ওখানে পাহাড়ে আমরা যখন ঘুরতে যাই তখন একজন আমাদের ড্রাইভার থাকে, সে বহু দিন থেকে আমাদের এই পাহাড়ে ঘোরায়। তো সেই ঘুরতে যাওয়ার আগে ওকে বললাম আমরা এই তারিখে যাব, তো সে বলে হ্যাঁ চলে আসো, আমি নিউ জলপাইগুড়ি থেকে তোমাদেরকে তুলে নেব, তারপরে পাহাড়ের ছোট্ট গ্রাম ঋষভে যাব।
আমি ওখানেই আমাদের ঘর বুক করা আছে। এইবার তখন যেদিন আমরা রওনা হলাম নিউ জলপাইগুড়ি, ওকে দেখতে পেলাম না। ওর ভাই এসেছে আমাদের নিতে। তারপরে ওর ভাইয়ের গাড়িতে করে রিসর্টে গেলাম। পাহাড়ের গায়ে একটা সুন্দর ছোট্ট গ্রাম, ওখানে গেলাম। গিয়ে ভোরবেলায় যখন উঠলাম তখন ভীষণ সুন্দর ওর মানে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা দেখলাম। খোলা আকাশ, তার মধ্যে সাদা সাদা মেঘ, মানে মাইলের পর মাইল ফাঁকা পাহাড়ি জায়গা, যেখানে কোথাও বনানী, কোথাও সবুজ ঘাস, দূরে কাঞ্চনজঙ্ঘা। সেখানে মানে বুদ্ধ, মনে হচ্ছে বুদ্ধ সাহিত্য আছে। তাকে প্রণাম জানালাম। এবার 8:30টার সময় জলখাবার খেয়ে সুনীল এলো না। সুনীল খুব ভালো ছিল, আমাদের খুব ভালোবাসতো। আমাদের সাথে একটা প্রথমেই টাকা পয়সার হিসাব হয়ে যেত, মানে ও এই টাকা নেবে, আমরা রাজি থাকতাম। এবার ও আমাদের নিয়ে ঘুরতে যেত। এই ঘোরার সময় সে মানে কোনো সময় হিসাব করতো না, যাতে আমরা যে জিনিসগুলো দেখতাম সে আমাদের যে জিনিসগুলো দেখতে চাইতাম সে আমাদের সেগুলোই দেখাতো। এরকম মানে পাহাড়ে ঘোরার যে আনন্দটা, সেটা ও ভীষণ ভাবে ওর সাথে থাকলে আমরা পেতাম। কারণ ও তাড়া দিত না, ওর সময় হিসাব করতো না। আর ও এই কলকাতা, মানে আমাদের এই কলকাতা রসগোল্লা খেতে খুব ভালোবাসতো, নারকেল নাড়ু খেতে ভালোবাসতো। সেইগুলো ওর জন্য বেশি বেশি করে নিয়ে যেতাম। তো ও আরো খুশি হয়ে যেত। কিন্তু এবারে এলো না। তো আমি পরের দিন জলখাবার খেয়ে যখন আমরা লাভা, লোলেগাঁও, ওখানে একটা ঝর্ণা আছে, সেসব দেখতে বেরোচ্ছি, প্রাকৃতিক শোভা দেখবো। তো ওর ভাই এলো, আমাদের গাড়ি করে নিয়ে গেল। তো 8 ঘন্টা মতো গেছি। এমন সময় রাস্তার বাঁকে একটা ছোট্ট টিলার ওপর সুনীলকে করুণ মুখে দাঁড়িয়ে থাকতে দেখলাম। মুখটা খুব বিষণ্ণ লাগছিল। তো আমি ওকে দেখে হাত মেরে ডাকলাম, সুনীল তুমি আমাদের নিতে এলে না? তোমার জন্য আমি কত কিছু নিয়ে এসেছি, আমার কাছে এসো, নিয়ে যাও। তো ও আসলো না। ড্রাইভারকে বললাম গাড়ি থামাও, কিন্তু সে বলল না, বাঁদিকে এত উঁচু খাড়া পাহাড়, ডান দিকে খাদ, এখানে গাড়ি থামানো যায় না। খানিকক্ষণ পরে একটা চওড়া রাস্তা দেখে গাড়িটা থামালো। আমি ছুটে গেলাম ওই টিলার কাছে, গিয়ে দেখলাম কেউ কোথাও নেই। তখন ওই গাড়ির ড্রাইভার মানে সুনীলের ভাই বলল, ম্যাডাম আপনি কাকে খুঁজতে গেছিলেন? বলে আমি বললাম সুনীলকে। সুনীল তো প্রত্যেকবার আসে, এবারে আসলো না। বলে সুনীল কিছুদিন আগে টুরিস্টদের নিয়ে যখন মানে বেরিয়েছিল, তখন তিস্তার জলে ব্রেক ফেল করে মারা গেছে। সবাই টুরিস্টদের সবাই স্থানীয় লোকেরা তুলেছিল, কিন্তু ওকে তুলতে পারিনি। তো ও ডুবে গেছিল। কিন্তু আমি বললাম সুনীল তো ভালো সাঁতার জানতো, ও তো বেশ মানে শক্তিশালী পাহাড়ি ছেলে, ও কি করে তিস্তার জলে ডুবে যাবে? সবাই যখন কেটে গেছে। বললো না, ও কিছুতেই বাঁচতে পারছিল, ও অনেক চেষ্টা করছিল কিন্তু বাঁচতে পারছিল না। তখন আমার মনে হয়েছে লিজা এখানে এসেছিল, কারণ ওকে আমি আগে দেখেছিলাম যে ওর হাত, চুল সব ভেজা, ওর মুখেও জল ছিল, তার মানে ওকে তিস্তার জলে ডুবিয়ে মেরেছে। ও এত শক্তিশালী কি করে হলো? ও তো একটা নরম তুলতুলে সুন্দর মেয়ে ছিল, কিন্তু ঈশ্বরের কৃপাতে ও এত শক্তিশালী হয়ে গেছিল যে প্রতি রাতে আমি ঘুমের ওষুধ খেয়েও আমার ঘুম ভেঙে যেত। মানে ও আসতো, এসে আমার ঘুমের ডিস্টার্ব করতো। কারণ কি, ও যখন খুন হয়ে যায় তখন আমি পরম নিশ্চিন্তে ঘুমোচ্ছিলাম। এবার বলো আমি কে? আমি সেই সৎ মা ছিলাম। এটা কি আপনাকে যাবার আগে লিজা বলে দিয়ে গেছিল? হ্যাঁ, আমি বলেছিলাম যে তুমি তো আমাকে, আমি তো তোমাকে বাঁচাতে পারিনি, তুমি তো আমার কাছেই ছিলে নিশ্চিন্তে, কিন্তু আমি তো তোমাকে বাঁচাতে পারি, তুমি আমাকে মেরে ফেললে না কেন? বললো না, তুমি আমায় ভালোবাসতে, তুমি তারপরে আর বেঁচে থাকতে পারোনি। না না না, আমি জিজ্ঞেস করছি যে আপনি যে ওনার সৎমা ছিলেন, সেটা কি ওই বলেছিল, মানে লিজাই বলেছিল আপনাকে?
হ্যাঁ, আমি বুঝে গেছিলাম, মানে আমার স্মৃতির অতলে ছিল। যখন ওই মাঠটা দেখলাম তখন আমার মনে হলো যে এই গ্রামে আমি একদিন জন্মেছিলাম, আচ্ছা এইখানে আমি একদিন সংসার করেছি। আমার মেয়ে লিজা ছিল, মানে সৎ মেয়ে ছিল লিজা। আচ্ছা 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 আচ্ছা, এটা ছাড়া আর কোনো আরেকটা ঘটনা আছে বলছিলেন আপনার? এটা ছাড়া ওই কন্যাগড়ি একটা ঘটনা আছে, যেটা এখনো ঘটে যাচ্ছে, আগামী এখনো দিনেও ঘটে ঘটবে। যাচ্ছে? এখনো ঘটছে, আগেও ঘটেছে, আগামী দিনেও ঘটবে। এই যে পুরনো ঐতিহ্যময় শহর এই কন্যগড়, এর যে মানে মধ্যেখানে যে একটা সুন্দর, এই শহরের একটা সুন্দর জিনিস, জিটি রোডের ধারে বারোমো নদীর ঘাট। এই ঘাট হচ্ছে খুবই সুন্দর একটা দর্শনীয় জায়গা বলতে পারে। এখানকার সমস্ত স্থানীয় মানুষরা ওখানে যায়, ওখানে বসে থাকে, ওখানে মানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে গঙ্গার ঘাটে ঘাটে। তবে এখন ওখানে অতটা মানে রাত্রির পর গেট বন্ধ হয়ে যায়। জিটি রোডের ধারে প্রকাণ্ড গেট খুলে ভেতরে ঢুকলে জগন্নাথ, সুভদ্রা, বলরাম মূর্তি থাকে। ওই মূর্তি দেখে একটু এগিয়ে গেলে ডান দিকে বাঁ দিকে ছটা ছটা করে শিবলিঙ্গ, সামনে নন্দী মহারাজের সুন্দর মূর্তি, ফাঁকা জায়গা, সুন্দর গাছ গাছালিতে ভরা, বসার প্রচুর জায়গা আছে, চওড়া সিঁড়ি গঙ্গার বক্ষে নেমে গেছে। এখানে হয় মানে শিবরাত্রিতে প্রচুর লোকজন সমাগম হয়। চৈত্র সময় চড়ক বসে, তারপরে নীল ষষ্ঠীর দিনেও খুব ভিড় হয়। তো এই সুন্দর জায়গায় মানুষের আনাগোনা, এবং অনেকেই জানে, অনেকেই ঘুরে গেছে এই বারো মন্দির ঘাট। এইখানে এই ঘাটে মানে প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর। আর গঙ্গার তো সৌন্দর্যই আলাদা, দিগন্তকাটি নীল আকাশ, সাদা মেঘের ভেলা, ওপারে গাছগাছালি গুলো অস্পষ্ট দেখা যায়, খুবই ভালো। এই জায়গায় খুব সুন্দর মানে পরিবেশ। তো এখানে একটা মারাত্মক ঘটনা ঘটে, যেটা বছরে 2-3 বার ঘটেই যায়। ঘটনা হচ্ছে বেশিরভাগ অনেক মানুষ এখানে ডুবে মারা যায়। ডুবে মারা যায়? হ্যাঁ, ডুবে মারা যায়। এই পুলিশ, মানুষজন, মানে স্থানীয় মানুষজন সবাই চেষ্টা করে যে কিসের জন্য এরকম হয়। এই কিছুদিন আগেও শোনা গেছে 2 জন মারা গেছে, মানে একই সাথে। দিন তপ্ত গ্রীষ্মের দুপুরে 2 বন্ধু আসলো গেট খুলে, এক বন্ধু দোষ। তারপর খানিকক্ষণ পরে 2 বন্ধুর মনে হলো যে একটু গঙ্গায় চান করি। ছোট ছোট ঢেউগুলো আন্দোলিত হচ্ছিল, শীতল বাতাস, ওরা একটু স্নানের জন্য ওই গঙ্গায় নামলো। এবার গঙ্গায় নেমে তো ওরা ভীষণ খুশি, এই ওর গায়ে জল ছাটাচ্ছে, তার থেকে বেশি চেঁচামেচি করছে। এরকম করতে করতে ওরা গঙ্গার গভীরে চলে গেছে। এমন সময় মানে চোরা বান এসছে, যেটা সহজে দেখা যায় না। ভেতরে ভেতরে বান এসে যাচ্ছে, গঙ্গা ফুলে গেল। আর ওই গঙ্গার মাঝখানে একটা বিশাল ঢেউ, সাদা ঢেউ উঠে আবার নিচে নেমে গেল। তার মানে ওটা চোরা বান ছিল, এবং ওই গঙ্গার নিচের যে সব থেকে ছিলটা সেটাও ডুবে গেল। ওরা তো সাঁতার কাটছে, গঙ্গা আরো জল দেখে ওরা একদম মাতোয়ারা, মানে ভীষণ ভাবে উল্লাস করছে আনন্দে। এমন সময় ওদের সামনে একটা মানে ঘূর্ণি সৃষ্টি হলো। একটা বন্ধু ওই ঘূর্ণির মধ্যে পড়ে ঘূর্ণি আওতার মধ্যে চলে গেল, এবং গোল হয়ে 2.5 পাক মতো ঘুরলো, তারপরে অদৃশ্য হয়ে গেল। আর একটা বন্ধু ওরকমই অবস্থায় মানে যাচ্ছিল, কিন্তু সে কিভাবে ছিটকে ওখান থেকে বেরিয়ে মানে ঘূর্ণি আওতার বাইরে চলে আসলো। তারপরে ওই মানে অনেক কষ্টে
সিঁড়ি দিয়ে সিঁড়ির কাছে আসলো, এসে দেখলো ওর ওই বন্ধুটা সিঁড়িতে বসে আছে। তখন বলছে যে এরকম করে বসে আছো, তোমার সারা গায়ে মানে প্রচন্ড জলে থাকলে যেরকম একটা সাদা ফ্যাকাশ হয়ে যায় ওইরকম হয়ে গেছে। তো বললো হ্যাঁ, এই পেনটা তোমায় দিতে এসছি, এই পেনটা তোমার লাকি পেন, এটা নাও। তখন ও লাকি পেন নিল, তারপরে তাকিয়ে দেখে কেউ কোথাও নেই, মানে একটা বন্ধু মারাই গেছে। আর তারপর পুলিশ আসলো, পুলিশকে জানানো হলো যে একজন অজ্ঞান হয়ে সিঁড়ির ওপর পড়ে আছে। বন্ধুকে না দেখতে পেয়ে আরেকটা বন্ধু তো অজ্ঞান হয়ে গেছে, এবার সিঁড়িতে দেখলো তখন দুজন আছে। পুলিশরা ভাবলো যে পুলিশদের জানতে অসুবিধা হলো না যে এখানে দুজন এসেছিল, একজন আছে আর একজন কোথায়। কিন্তু এখানকার এই নিয়ম গঙ্গার যে তখনই সেই মৃতদেহটাকে পাওয়া যায় না, 4-5 ঘন্টা পরে কোনো একটা জায়গায় মানে কোনো গঙ্গার ভেতরে কোনো একটা জায়গা আটকে থাকে, যখন ভাটা আসে তখন সেই মৃতদেহটা পাওয়া যায়। এরকম করে ওই 4-5 ঘন্টা পরে ওর আরেকটা মানে বন্ধু পাওয়া গেছে। কিন্তু এটা হয় না, দুজনে একসাথে মারা যায়। এটা বারবার হয়েছে, কিন্তু এবারে হয়নি, একজন বেঁচে গেছে। স্থানীয় মানুষ ছোট ছোট নৌকা করে খুঁজছে, কিন্তু লাশ তখনই পাওয়া যায়নি। 4-5 ঘন্টা পরে পাওয়া গেল এবং জানা গেল যে একজন বেঁচে গেছে আর একজন মারা গেছে। কিন্তু এটা হয় না, দুজনে একই সাথে মারা গেছে। বারবারই হয়েছে এই ঘটনা। এখন আর সন্ধ্যের পরে গেট বন্ধ থাকে না বাল মন্দিরে, গেট খোলা থাকে না, গেট বন্ধই থাকে। কারণ এখানে একটা ভয়ানক কোনো ঘটনা ঘটে, অলৌকিক বলা যেতে পারে ঘটনা ঘটে, যেটা মানে কেউ না কেউ ডুবেই যায় ওখানে, কেউ না কেউ গঙ্গায় চলে গিয়ে ডুবেই যায়, তাই তো? ডুবেই যায়, হ্যাঁ, অনেকবারই হয় বছরের মধ্যে এটা। মানে ওখানে কি চোরা বান ওঠার কোন রকম সম্ভাবনা থাকে নাকি এরকম কিছু ব্যাপার আছে? অনেক চেষ্টা করেছে যে কিভাবে এটা হচ্ছে, কেন হচ্ছে, কিন্তু কোনো কিছুই মানে সুরাহা করতে পারিনি, এইভাবে চলেই যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে মাসিমা, আপনার থেকে তো এতগুলো ঘটনা পেলাম, আশা করছি আমাদের শ্রোতা বন্ধুদের ভালোই লাগবে আজকের ঘটনাগুলো। তো আপনার কি শ্রোতা বন্ধুদের কিছু বলার আছে? কিছু যদি কেউ কমেন্ট করতে চায় করতে পারে। আজকের মতো তাহলে রেকর্ডিংটা এখানেই শেষ করছি। হ্যাঁ হ্যাঁ, ভালো থাকবেন মাসিমা, শুভরাত্রি। এটাই ছিল আজকের পডকাস্ট। এই রকমই আরও পডকাস্ট শুনতে এই ভিডিওটির শেষে স্ক্রিনের উপরে আসা বাঁ দিকের বা ডান দিকের ভিডিওটি ক্লিক করুন। আর আমাদের চ্যানেলে আসা আরও লেটেস্ট আপডেট পেতে স্ক্রিনের নিচে আসা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করুন। তো এখনকার মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো আরও কিছু ইন্টারেস্টিং ঘটনা নিয়ে। Tune in, and turn up the fear. This is Terror FM.